কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। উঠতে না পরে পৌষ মেনেছেন, ঠিক আছে পৌষ মেনে থাকুন, ভদ্র হয়ে যান। পুষ্পা ঝুঁকেগা নেই বলেছিলেন, এখন তো তিনি ভোট ময়দান থেকে সরে দাঁড়ালেন, তারপরেও আর কিভাবে ভালো হওয়ার কথা বলছেন? না, ডায়মন্ড হারবার মডেল বলে কিছু ছিল না, কিন্তু তোমার পিসিতে বলে লড়াইটা করেছে, তুমি কি করেছো? বাইরের শক্তিকে, একটা ডিপ স্টেট তাকে এনে এখানে তার হাতে পুরো দল তুলে দিল, তার হাতে পুরো সরকার তুলে দিল। তৃণমূল কংগ্রেস মূর্খের দল, তারা তো একটাই কাজ জানে, কি করে চুরি করতে হয়। অবশেষে ঝুঁকলেন ফলতার পুষ্পা, তাও আবার পুনর্নির্বাচনের ঠিক 48 ঘন্টা আগে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ, তার সঙ্গে কথা বলবো। জাহাঙ্গীর কি বুঝতে পেরেছেন যে তৃণমূল ফলতায় হারছে, সেই কারণে কি সরে দাঁড়ালেন, কি মনে হয়? হ্যাঁ, এটা নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। ও সমস্ত জারিজুরি ছিল যে ওখানকার যারা সাধারণ মানুষ তাদের ভয় দেখানো, ভোট কেন্দ্রে যেতে না দেওয়া, ভয় দেখিয়ে মেরে তাড়ানো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা ওই বিধানসভাতেও সংখ্যাগুরু, তাদের ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করা। আমার মনে আছে ভোটের দিন যেভাবে মা বোনেরা বেরিয়ে এসেছিল বাড়ি থেকে এবং এত অভিযোগ করেছিল, তাতে বোঝা গিয়েছিল যে কত কষ্টে এবং কতটা মানে অসুবিধার মধ্যে সেখানকার মানুষজন ছিল এই তৃণমূল কংগ্রেস পালিত ক্রিমিনাল গুলোর জন্য। আজকে যেহেতু পশ্চিমবঙ্গে এক ধরনের শান্তি, এক ধরনের কেন পুরোপুরি শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, এক মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ প্রাণ ভরে শ্বাস নিতে পারছে, ফলে এই সমস্ত লোকগুলো রুটি রুজি টান পড়েছে। বলছেন যে মুখ্যমন্ত্রীর প্যাকেজকে স্বাগত জানাচ্ছি, সোনার ফলতা চেয়েছিলাম, মুখ্যমন্ত্রী সেটাই বানান। খুব ভালো, খুব ভালো, কিন্তু আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি না, আপনি এই দলের ধারে কাছে আসবেন না, হাত জোড় করছি। আর আপনি যদি কোনো অন্যায় করে থাকেন, আইনের মুখোমুখি আপনাকে হতে হবে। দয়া করে ভদ্র হয়ে যান, কাজকর্ম করুন, খান। ভদ্র হওয়ার মধ্যে অনেক ভালো জিনিস রয়েছে, আর অভদ্র হলে মানুষ সিধে করে দেবে। সুতরাং আপনাকে আমরা বলছি যে আপনি ভালো হয়ে যান, তাহলে আমরাও আপনাকে বলবো যে আপনি ভালোভাবে থাকুন, ঘরে থাকুন, আর মানুষকে কষ্ট দেবেন না। কষ্ট দিলে মানুষ কিন্তু ব্যবস্থা নিয়ে নেবে। পুষ্পা ঝুঁকেগা নেই বলেছিলেন, এখন তো তিনি ভোট ময়দান থেকে সরে দাঁড়ালেন, তারপরেও আর কিভাবে ভালো হওয়ার কথা বলছেন? আমি জানি না, কারণ একটা কথা বলি, ইনি তো সিপিএম এর ক্ষেতের ফসল। সিপিএম এর আমল থেকেই ওখানে ওনার খুব রমরমা ছিল, তৃণমূলী রেডিমেড জিনিসকে নিজের দলে নিয়ে আসে। আমার মূল কথা, উনি নিজেকে পুষ্পা ঘোষণা করলেন, আমি তখনই জানতাম না যে পুষ্পা ব্যাপারটা কি। আমি কোনো মেয়েদের নামে নিজের নাম বলে কেন, পরে দেখলুম পুষ্পা একটা চরিত্র, দক্ষিণ ভারতের সম্ভবত তেলুগু সিনেমার একটি চরিত্র। ঠিক আছে, যাই হোক, কিন্তু সে অরিজিনালি পুষ্পা কিন্তু একজন স্মাগলার। তো ও নিজেকে স্মাগলার ডিক্লেয়ার করেছে নাকি? ঠিক করেছে, তার যদি নিজেকে স্মাগলার বলে আমার কি বলার আছে? কিন্তু আমার কথা পরিষ্কার এখানে, যে আপনার মতো একটি লোক ওখানে মানুষকে অনেক কষ্টে রেখেছিল। আজকে আপনি উঠতে না পরে পৌষ মেনেছেন, ঠিক আছে পৌষ মেনে থাকুন, ভদ্র হয়ে যান, একটু ভদ্র সভ্য হন এবং নিজের ঘরে থাকুন, বেশি খুব একটা বেরোবেন না, কাজকর্ম করে খান, পেট চালান কাজ করে। ওই লোকের মেরে মেরে লোককে ভয় দেখিয়ে চলার মধ্যে কোনো ভালো নেই। লোকে ঘৃণা করবে, লোকে দেখলে রাস্তায় দূরে সরে যাবে, এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। ভদ্র হয়ে যান, শুধরে যান। এই যে জাহাঙ্গীর সরে এলেন, এতে কি প্রমাণ হচ্ছে ডায়মন্ড হারবার যে মডেল বলা হতো সেটা কি মুখ থুবড়ে পড়লো? না, ডায়মন্ড হারবার মডেল বলে কিছু ছিল না, কিন্তু ওই ডায়মন্ড হারবার মডেলের নামে ওখানে ওই এচড়ে পাকা একটা নেতা তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির ভাইপো। আমি পেছড়ে পাকা একদম বুঝে শুনেই বলছি, এচড়ে পাকাটা কোনো খারাপ শব্দ নয়। এচড়ে পাকা কথাটা মনে হচ্ছে অকাল পক্ষ, যিনি নিজে লড়াই করে উঠে আসেননি, তাকে উপর থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। তিনি হঠাৎ করে ওখানে নিজেকে রাজা বাদশা ভাবতে শুরু করলেন। মানুষকে ভোট দিতে দেওয়া হতো না, বিভিন্ন জায়গায় মানুষের উপর আক্রমণ হতো। আমরা গত লোকসভা নির্বাচনে দেখেছি, তার আগেও দেখেছি। এই ব্যক্তিটি ওখানে কি কাণ্ড করেছে সকলে জানে। আজকে ওপেন হয়ে গেল যে কি ঘটেছিল এই নির্বাচনে। ভোট তো হতেই হবে, কারণ ওই লোকটি সরে গেলেও তার নাম তো আছে ওখানে, সুতরাং ভোট হবে। ভোটে প্রমাণিত হবে যে এই লোকগুলো কিভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার চালাতো, এটা কিন্তু ভোটে প্রমাণিত হবে। এটা প্রমাণিত হবে বলেই সম্ভবত আমার ধারণা তৃণমূল কংগ্রেস থেকে একে বলে বলে কেটে পড়ো এখন
ও ভোট হলে 1 লাখ ভোটে হারবে, আর এমনি না হলে বলবো তো আগে তো সরে গেছে। 1 লাখ কি 1.5 লাখ ভোটে হয়তো একটাও ভোট দিত না, এখন চলে গেছে। তৃণমূল কংগ্রেসের সাজানো চিত্রনাট্য হলেও আমি অন্তত অবাক হব না। ডায়মন্ড হারবার থেকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ব এবার ধুয়ে মুছে যাবে? কি মনে হচ্ছে, কর্তৃত্ব আর থাকবে? যে কর্তৃত্ব অত্যাচারের উপর দাঁড়িয়ে থাকে, যে কর্তৃত্ব মানুষের উপর স্টিম রোলার চালানোর উপর দাঁড়িয়ে থাকে, সেই কর্তৃত্ব থাকে না। একটু সময় পেলে মানুষ কিন্তু বিদ্রোহ করবে, কারণ কিছু মানুষকে কিছুদিন ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখা যায়, হয়তো অনেক মানুষকে অনেক দিন ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করে রাখা যায়। সব মানুষকে তার সব দিন ঘরের মধ্যে ঢুকিয়ে রাখা যায় না, সে তো মানুষ, সে তো একদিন প্রতিবাদ করবেই। ফলে এইরকম একজন মানুষ যে ওখানে রাজনৈতিক ক্ষমতা হাতে পেয়ে যা খুশি তাই করেছে, সেই মানুষের এবার বিচারের মুখোমুখি দাঁড়ানোর সময় এসছে। আজকে আমি বলে দিচ্ছি যে পরের নির্বাচনে এই লোকটি আর ডায়মন্ড হারবারের চত্বরে যাবে না। আগামী যে কয়েক বছর আছে, 2 বছর তো গেল, 2 বছরও হয়নি, এখনো বছর 1.5 হয়েছে, এখনো 3.5 বছর। আদৌ ওখানকার মাটিতে পা রাখবে কিনা সন্দেহ আছে। 2029 ছেড়ে দিলাম, আদৌ ও লোকটা ওখানকার মাটিতে পা রাখবে? পা রাখলে মানুষ যদি ওকে প্রশ্ন করে উত্তর দেওয়ার ক্ষমতা আছে তো। এমনিতে কলকাতায় অট্টালিকায় মানুষ যে যাচ্ছে, ওটা একটা সেলফি জোন, চারটে করে গালি দিয়ে চলে যাচ্ছে, মাঝে মাঝে তো দেখতে পাই। এখন রাস্তায় বেরোলে মানুষ এটা করবেই, কিচ্ছু করার নেই। নিজেকে রাজা, নিজেকে অবৈধ নির্মাণ সে না হয় পরে প্রমাণ হবে, নোটিশ পেয়েছে এবং প্রমাণ করতে হবে। কিন্তু ওই লোকটি নিজেকে ভাবতো কি, নিজের দলে আমি শুনেছি ও কটমট করে তাকালে নাকি থরথর করে সবাই কাঁপতো। কি আছে ওর মধ্যে? ওটা তালপাতা সিপাই তো, গিয়ে বলতে পারতো না, এ ভাই এই তুমি চুপ করে বসে যাও, তোমার পিসিদেবু লড়াইটা করেছে, তুমি কি করেছো? তৃণমূল দলটা প্রত্যেকটা কি এরকম মেরুদণ্ডহীনের দলে পরিণত হয়েছিল? হয়তো তাই, নইলে এটা পরশু দিনের 2 দিনের যোগী ভাতকে অন্য বলছে, তাকে কিছু বলতে পারেনি, ভাত ধাক্কা দিয়ে বার করতে পারেনি দল থেকে যে বেরিয়ে যাও ভাই? করে না। এমনকি হেরে যাবার পরেও সে বসে আছে, তার পিসিমণি বলছেন উঠে দাঁড়ান, সবাই মিলে ওকে অনেক খেটেছে, ইয়ে করুন, উৎসাহ দিন, সবাই উঠে দাঁড়িয়েছে। কেউ বলতে পারবে না আপনি চুপ করে বসুন, কেউ উঠে দাঁড়াবে না। ওকে উঠে দাঁড়াতে বলুন, এখান থেকে বেরিয়ে যেতে বলুন। আসলে তৃণমূল কংগ্রেস নিজেকে ধ্বংস করার কাজ করছে। আমাদের কি ভাই, ও ধ্বংস হবেই, যা করছে তাতেই দলটা টিকবে না, সেটা আমি আগেই বলে দিলাম। একদমই এই প্রসঙ্গে আসছিলাম। বিমলবাবু একজন রাজনৈতিক কর্মী হওয়ার পাশাপাশি আপনি তো পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপকও। তো এই যে পরিস্থিতি যেখানে প্রার্থী লড়াই করতে চাইছে না, ভোট ময়দান থেকে তিনি সরে আসছেন, তো দলটার তাহলে ভবিষ্যৎ কি, মানে তৃণমূলের ভবিষ্যৎ? ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই। তৃণমূল তৈরি হয়েছিল কেন? দেখো, এটা একটু তোমাকে পিছিয়ে যেতে হবে। তৃণমূল কেন তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল সিপিএম কে ক্ষমতাচ্যুত করবে বলে, ঠিক আছে? তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় 1984 সাল থেকে নানা পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিভাবে পশ্চিমবঙ্গে সিপিএম কে তাড়ানো যায়, ক্ষমতা দখল করা যায়, সেই পরীক্ষা নিরীক্ষা উনি করেছেন। সেই সময় ভারতীয় জনতা পার্টি এই দলটিকে যতটা সম্ভব সাহায্য সহায়তা করেছে, এটাও লুকোছাপার কিচ্ছু নেই। কারণ ভারতীয় জনতা পার্টি চেয়েছিল সিপিএম এর অপশাসন শেষ হোক। যাই হোক, নানা পরীক্ষা নিরীক্ষা, কখনো উনি ভুল করেছেন। 2001 সালে তার বিজেপি ছেড়ে চলে আসাটা জীবনে সবচেয়ে বড় ব্লান্ডার ছিল। আরো 10 বছর তিনি সিপিএম কে ক্ষমতায় রেখে দিলেন। যাই হোক, তারপরে শেষ পর্যন্ত 2011 সালে উনি সফল হলেন, ঠিক আছে। কিন্তু তারপরে তৃণমূলের মধ্যে একটা ক্রাইসিস দেখা দিল, যে দলটাকে এবার একটা মতাদর্শের উপর দাঁড় করাতে হবে। দলটাকে আগামীর দিকে তাকিয়ে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সাংগঠনিক কাঠামো তৈরি করতে হবে। তৃণমূল কিচ্ছু করে না, মতাদর্শ না সাংগঠনিক কাঠামো। বদলে হলোটা কি? যে লোকগুলো সিপিএম এর আমলে করে কমবে খেয়েছে, চুরি করেছে, কোটি কোটি টাকা লুটেছে, সেই লোকগুলো তৃণমূল কংগ্রেসে ঢুকে পড়লো। ঢুকে পড়ে এখানে সমান হারে চুরি শুরু করে দিল। তবু ওই সময় সিপিএম লুকিয়ে রাখতো, এরা তো লুকোনোর কোনো ব্যাপার নেই। সিপিএম এর একটা ব্যাপার আছে, পরীক্ষার খাতায় না ওই সামনের পাতাটা ঠিক রাখে, বাঁ দিকে কোশ্চেন, ডান দিকে আনসার, দেখে বলবে হ্যাঁ ঠিক আছে, পরীক্ষাটা ভেতরে যাই লেখা ঠিক না কেন। সিপিএম ওইভাবে পরীক্ষার খাতায় ওই প্রথম পাত্রটা লেখার মতো লিখে দিত। আর তৃণমূল কংগ্রেস মূর্খের দল, তারা তো একটাই কাজ জানে, কি করে চুরি করতে হয়। তারা প্রথমে ভেবেছিল 5 বছর ক্ষমতায় থাকবে, তাই যত পেরেছে লুটপাট করেছে। তারপরে যখন পড়ে পাওয়া 14 আনা আরেকটা টার্ম পেয়ে গেল, তখন তো সাপের 5 পা দেখলো। আর 2021 সালে এরকম একটা মানে বাইরের শক্তিকে, একটা ডিপ স্টেট, তাকে এনে এখানে গুরুত্ব দিয়ে তার হাতে পুরো দল তুলে দিল, তার হাতে পুরো সরকার তুলে দিল। প্রত্যেকে এবারে তো স্ক্যানারে আসছে। তো ডিপ স্টেট হচ্ছে ওই প্যাকপ্যাক কোম্পানি, ওর নাম ধরতে আমার ইচ্ছে করেনি, প্যাকপ্যাকটা ওরাই বলেছিল।
প্যাক বলে একটা কোম্পানি, আইপ্যাক। আবার বলি ওটা ডিপ স্টেট। কারণ একটা রাজনৈতিক দল, একটা মানে কি বলবো সংগঠন যেটা রাষ্ট্র নয় কিন্তু রাষ্ট্রের ভেতরে কাজ করে, যাদের ডিপ স্টেট বলা হয়, ওই ডিপ স্টেটের হাতে ক্ষমতা তুলে দিয়েছিল। তো তৃণমূল কংগ্রেস কি করবে না করবে সব তো ওরা ঠিক করতো, তাদের সাংগঠনিক বিষয়গুলো ওরা ঠিক করতো। তৃণমূল কোথায় করতো? তারা কারা প্রার্থী হবে তারা ঠিক করতো। ফলে তারা যা বলেছে তৃণমূল তাই শুনেছে। আলটিমেটলি ওরা যখন যে রিপোর্ট দিয়েছে তৃণমূল শুনেছে। আমার তো মনে আছে ইলেকশনের দিন অবধি যারা তৃণমূলের বলতে যেত তারা বলতো আইপ্যাক বলেছে আমরা 200-র ওপর পাবো, আপনি যাই বলুন আমরা বলছি পাবো। মানে তাদের ওটা শেখানো হয়েছিল। অনেকের সঙ্গে তো এমনি সম্পর্কটা ঠিক আছে, আমি বলতাম দেখো তোমরা পারবে না, না না আপনি জানেন না আমরা জিতবো, 200টা আসন পাবো। এটা অদ্ভুত একটা ওদের ভাবনা ছিল। আর এমন এই সংগঠনের ওপর একটা ওই যে কোম্পানিটা তার উপরে ওদের নির্ভরশীলতা ছিল। যখন দেখা গেল সত্যি ওরা হারতে শুরু করেছে তখন তার আগেই আইপ্যাক হাওয়া হয়ে গেছে। এবার যে লোকগুলো ভরসা করে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসে ছিল তারা পালাতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস যেটা করতে পারতো 2011 সালের পরে, তারা উন্নয়নকে মডেল হিসেবে নিত এবং সত্যিকারের বাঙালিয়ানা কোনো ফলস নোশন নয়। তৃণমূল কংগ্রেসের বাঙালিয়ানা এক ধরনের ফলস নোশনের উপর প্রতিষ্ঠিত। নোশনটা কি? সেটা হচ্ছে অবাঙালিদের বিরুদ্ধে যত পারো গালিগালাজ করো। কতগুলো ফ্রিঞ্জ এলিমেন্ট ছিল, যে কিসব পক্ষটক্কর ছিল, সেগুলোকে কাজে লাগাতো। তারা বিভিন্ন জায়গায় অবাঙালিদের উপর হামলা করত, হিন্দিভাষীদের নামে যাতা বলতো। অথচ এই পশ্চিমবঙ্গে কোন যুগ থেকে হিন্দিভাষীরা রয়েছে? এই রাজ্যকে ডেভেলপ করার ক্ষেত্রে তাদেরও যথেষ্ট ভূমিকা আছে। তারা চাইতো এমন কিছু একটা ঘটুক যাতে অন্য রাজ্যে বাঙালিদের উপর হামলা হয়। হয়তো অন্য রাজ্যে কোনো বাঙালি মারা গেছে, বাঙালি বলে হত্যা করা হয়েছে, এরকম একটা ফলস নোশন তৈরি করতো। বাঙালি বলেই মার খাচ্ছে, বাংলা ভাষা বলেই মার খাচ্ছে, এইরকম হাস্যকর স্টুপিডের মতো কথা তৃণমূলের টপ টু বটম প্রত্যেকে বলেছে। লক্ষ্য ছিল একটা, না তারা বাঙালি বলে ঘটেনি, বাঙালি বলে ঘটেনি, অবাঙালিরা বাঙালি বলে পিটিয়েছে, এটা ঘটেনি। একটা লোক বাইরে থাকলে নানা ঘটনা ঘটতে পারে, ব্যক্তিগত গোলমাল হতে পারে। আচ্ছা, ঝাড়খণ্ডে একটি লোক সুইসাইড করেছিল, বলে দিল কি যে বাঙালি বলে পিটিয়ে মারা হয়েছে। ঝাড়খণ্ডের পুলিশ বললো, ঝাড়খণ্ড সরকারটা কিন্তু বিজেপির হাতে নেই, ওটা ঝাড়খণ্ড পার্টির হাতে। তারা বিবৃতি দিচ্ছে না না এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত কারণ, সে মারা গেছে। এখানে পাড়া মাথায় গেল, পরে দেখলো আরে ভুল হয়ে গেছে, তো ওখানে তো ঝাড়খণ্ড পার্টি আমাদের বন্ধু দল, তখন আর কথা বলা বন্ধ করে দিল। কর্ণাটকে তাই হয়েছিল, কর্ণাটকে তো ওদের বন্ধু দল, তারপরে এই ধরনের কথা বললো কেন? তামিলনাড়ুতে ওদের বন্ধু দল কিছুদিন আগে অব্দি যেটা ছিল ডিএমকে, সেখানেও তো বাঙালি মারা গেছে, তাই ওখানেও বাঙালিকে পেটানো হয়েছে। আবার বলছি, বাঙালি অবাঙালি একটা পৃথক, এই যে পার্থক্য, পৃথকীকরণ, সেইটা ওরা করার চেষ্টা করেছে। এবং লক্ষ্য ছিল একটা, যে কোথাও কোনো অবাঙালি যদি এর দ্বারা প্রভাবিত হয়ে কোনো বাঙালির গায়ে হাত দেয়, সেটা যদি ছড়িয়ে পড়ে, তাহলে বাঙালি এখানে একটা ফলস বাঙালিয়ানা তৈরি করে ভারতীয় বাঙালি এইরকম একটা ডিভিশন তৈরি করা, যাতে আগামী দিনে বাংলাকে বোধহয় বাংলাদেশের অঙ্গ করা যায়। আমার জানি না এগুলো ওদের লক্ষ্য ছিল কিনা, পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে দেখবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এরা এইটা করতে গিয়ে ক্ষতি যেটা করেছে, যে সত্যিকারের বাঙালিয়ানা তো তৈরি করতে পারেনি। আচ্ছা, তেলেগু দেশম দল তৈরি হওয়ার 9 মাসের মধ্যে কিন্তু তারা ক্ষমতায় এসে গেছিল। সেই দল তো এখনো রয়েছে, ক্ষমতা থেকে বাইরে গেছে, উঠে তো যায়নি। তারা ভারতীয় জাতীয়তাবাদের অঙ্গ হিসেবে তেলেগু জাতীয়তাবাদ, অন্ধ্রপ্রদেশের উন্নয়ন, এই সব কিছু নিয়ে লড়াই করেছে, এখনো দলটা রয়েছে। তৃণমূল কংগ্রেস যদি সেটা করতো, পশ্চিমবঙ্গের উন্নয়নে জোর দিত, বাংলা এবং বাঙালির উন্নয়নে জোর দিত, দলটা কিন্তু টিকে থাকতো, করলো না। ফলে দলটা কিন্তু উঠে যাবে। এই দল থাকতে পারে না, দলটা উঠে যাবে। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।